ধন্যবাদ এবং শুভাশিস কামনা করছি। ৭১ টেলিভিশনের উত্তরোত্তর বৃদ্ধি লাভ করছি। ৭১ মানে একটা চেতনা, ৭১ মানেই হলো আমাদের হৃদয় স্পন্দন, ৭১ মানেই মুক্তিযুদ্ধ, ৭১ মানেই একটি দেশ, একটি মানচিত্র, সার্বভৌমত্ব। ৭১কে আমাদেরকে মনে করে দেয়, ৭১ আমাদেরকে মনে করিয়ে দেয় জিয়াউর রহমানের কথা, ৭১ আমাদেরকে মনে করিয়ে দেয় শেখ মুজিবুরের কথা, ৭১ আমাদেরকে মনে করিয়ে দেয় বাংলাদেশি জাতীয়তাবাদী মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। ৭১ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, একটি দেশ দিয়েছে, একটি মানচিত্র দিয়েছে, আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে। আমি মনে করি এই ৭১ টেলিভিশনে বিগত দিনে এখানে যেমনিভাবে এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কাজ করেছে, এখানে আমরা যে সমস্ত দুর্বৃত্তায়ন দেখতে পেয়েছি এটা আমাদেরকে খুব ব্যথিত করেছে। আমরা সাগররুনির কথা বলতে পারি এই প্রসঙ্গে, আমরা ফারজানা রূপার কথা বলতে পারি যিনি আজকে জেল খাটছেন, তার স্বামী সহ। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা কোনো সাংবাদিককে চাই না তারা জেল খাটে, আমরা চাই না কোনো সাংবাদিক এমনভাবে নির্লজ্জভাবে একটি সরকারের তৈলমর্দন করুক, এটা আমরা চাই না। আমরা চাই সাংবাদিকতা পেশায় যারা আছেন তাদের সঙ্গে আমাদের কিন্তু, আমরা যারা রাজনীতি করি তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, তারা আমাদের চেতনা। সাংবাদিকতা আসলে একটি মহৎ পেশা, এই পেশায় যারা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। অনেক কষ্ট করে জীবন নির্বাহ করে এই সাংবাদিকেরা, অনেক সময় বলতে পারে না তাদের জীবন ব্যবস্থা, তাদের জীবন জীবিকা, তাদের স্ত্রী সন্তানের ভরণ পোষণের ব্যবস্থাও তারা করতে পারে না। এই মহৎ পেশা এবং আমাদের মতো যারা রাজনীতিতে আমরা রাজনীতি করি তাদেরও একটি মহৎ পেশা। জীবনে হয়তো অনেক প্রতিষ্ঠা পাওয়া যায়। আমি মাহবুব আলমগীর আলম, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি, আজকে আমি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক হয়েছি, এটি আমার সফলতা। আমি মনে করি এই আপামর জনসাধারণ, নোয়াখালী জেলার মানুষ আমাকে আহ্বায়ক হিসেবে দেখেছে, জেলার সভাপতি হিসেবে দেখেছে, এটি আমার জীবনের সার্থকতা। রাজনৈতিকভাবে কত টাকার মালিক হয়েছি এটা কিন্তু দেখার বিষয় না। আমি মনে করি যারা আপনারা সাংবাদিকতা করেন তাদের একটি আদর্শ উদ্দেশ্য থাকা উচিত। ইতিমধ্যে আপনারা দেখেছেন নবরূপে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আজ থেকে 4 মাস আগে। আমাকে আহ্বায়ক হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব, অ্যাডভোকেট ইভেন জাকারিয়াকে সিনিয়র আহ্বায়ক করা হয়েছে। আজকে আমরা বলতে চাই যে আমাদের এই 3 জনকে, বিশেষ করে আমাদের প্রিয় নেতা বর্তমান যিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে এই দায়িত্বটুকু দিয়েছেন। কেন দিয়েছেন? আমরা নোয়াখালীতে গতানুগতিক ধারার রাজনীতিকে পরিবর্তন করে আমরা যেন একটা নতুন ধারার জাতীয়তাবাদী শক্তির রাজনীতি করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা এই 4 মাসে আশা করি আপনাদের কাছে এমন কোনো খবর আসেনি যে আমরা কোথাও কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হয়েছি। আমরা হলফ করে বলতে পারি কোনো অফিস আদালতে, কোনো বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আমাদেরকে কোথাও ব্যবহার করি। আমরা এটার বিরুদ্ধে কথা বলেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা লক্ষ্য করেছেন, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে, বালু মহল দখলের জন্য উনি ইতিমধ্যে প্রায় 2000-এর অধিক নেতা কর্মীকে উনি বহিষ্কার করেছেন। আমরাও নোয়াখালী জেলায় অনুরূপভাবে কয়েকজনকে এই সমস্ত অন্যায় কাজের সঙ্গে যারা জড়িত হয়েছে তাদেরকে সতর্কবাণী করেছি, কয়েকজনকে আমরা বহিষ্কার করেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি করে আজকে এই বেড়ে উঠে আসছি। আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এখানে আছেন, আমার শিক্ষক থেকে শুরু করে আমার আলমগীর ভাই, আমার স্যার, আমাদের মুস্তফা ভাই, আমার বন্ধু নিরন, আমাদের অনেক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন।
তারা সবাই আমার জীবন সম্পর্কে জানেন। আমরা নোয়াখালীতে একটি সুন্দর রাজনীতি দিতে চাই। বিগত সরকার কি করেছে, ফ্যাসিস্ট কি করেছে, সেটা আপনারা সকলেই জানেন। এই দেশটা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। এই ৭১-এর চেতনায় যদি যেতে হয়, আজকে যারা সবচেয়ে বেশি ৭১-এর দাবিদার, তারা গত ১৭ বছর বাংলাদেশটাকে লুটেপুটে খেয়েছে। আপনারা দেখেছেন। আমরা কিন্তু এর পুনরাবৃত্তি করতে চাই না। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন কোনো সন্ত্রাস এবং কোনো নৈরাজ্য চলবে না বাংলাদেশে। এবং উনি আমাদের নেতৃবৃন্দও বলেছেন, ৩১ দফা মানুষের সামনে উপস্থাপন করেছেন, জাতির সামনে ৩১ দফা লক্ষ্যেই বাংলাদেশ চলবে। এবং আমি আশা করি, যদি আগামী দিনে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা যে বাংলাদেশের জন্য লড়াই করেছি, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে একটি বাংলাদেশের স্বপ্ন দেখতেন, আমি মনে করি আমাদের তারেক রহমান তারই প্রতিচ্ছবি। তিনি বাংলাদেশকে সেইভাবে বিনির্মাণ করতে চান। ওনার বয়সও কিন্তু আজ ৫৯ বছর। ওনাকে প্রায় ৫৯ শেষ হয়ে ৬০ ঢুকে, বয়স কিন্তু কম হয়নি। মানুষের জীবনে যৌবনে যে চাহিদা থাকে, সেই চাহিদা কিন্তু পেরিয়ে এসেছে। আমি মনে করি এখন তাকে দেশটাকে দেওয়ার মতো তার কিছু আছে। তাই আমি মনে করি ৭১ টেলিভিশন অতীতে যে সমস্ত ভুল ত্রুটি করেছে, ভবিষ্যতে আমি মনে করি তারা এই সমাজের দর্পণ হিসাবে কাজ করবে। এই সমাজের মানুষকে নিয়ে কাজ করবে, নিরন্ন মানুষকে নিয়ে কাজ করবে, গরিব মেধাবী মানুষদেরকে নিয়ে কাজ করবে, ছাত্রদেরকে নিয়ে কাজ করবে। এদেশের বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চলের যেই সমস্ত আমাদের কষ্ট লাঘব করে, বিশেষ করে এই জলাবদ্ধতা আমাদের নোয়াখালীর একটা অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে। একটু বর্ষা হলেই আজকে কোমর সমান পানি হয়ে যায়, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। এটা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। বিগত সরকার, তার আগের সরকার, আমরাও যখন ক্ষমতায় ছিলাম আমরাও চেষ্টা করেছি, কিন্তু এই সরকারও চেষ্টা, কে জানে কতটুকু চেষ্টা করেছে আমি জানি না। তবে আমরা মনে করি এই সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এই জলাবদ্ধতা, নোয়াখালী পৌরসভার এই জলাবদ্ধতা। আমি আশা করি আপনাদের লিখনির মাধ্যমে এই জলাবদ্ধতা দূর হবে এবং আপনাদের পাশে থেকে আমরাও আপনাদের সঙ্গে কাজ করে যেতে চাই, এটা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। আর নোয়াখালীর আইন শৃঙ্খলা বিষয়ে আপনাদের সামনে একটু বলতে চাই। ইতিমধ্যে একটি সরকারের পলায়নের পরে আমাদের নেতা কর্মীদের মধ্যে কিছুটা আপনারা লক্ষ্য করেছেন, তাদের মধ্যে একটা ভাব চলে এসেছে যে আমরা মনে হয় যে ক্ষমতায় চলে এসেছি। আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বারবার বলছি, আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল যারাই আছে তাদেরকে আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি এটা থেকে বিরত থাকার জন্য। যদি শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হই তাহলে আমরা দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করব। তো আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আজকের এই ৭১ টেলিভিশনের জন্মদিনে আমরা বলতে চাই, আপনার সাংবাদিক, আপনার পাশে থেকে আমরা আগামী দিনে কাজ করতে চাই, আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। কোথায় আমাদের ভুল আপনারা আমাদেরকে আঙ্গুল দেখিয়ে দিবেন এবং আমাদেরকে সাবধান করবেন। এবং আমরা চাই আপনারা যেন আগামী দিনে আমাদের সাথে থেকে আমাদের রাজনৈতিকভাবে আমাদের ভুল ত্রুটিগুলো হলে আপনারা আমাদেরকে আপনার সাজেশনমূলক বক্তব্য দিবেন, আমাদেরকে জানাবেন যে এখানে আমাদের ভুল হচ্ছে। ইনশাল্লাহ যদি কোথাও কোনো অন্যায় হয়, সেই অন্যায় ইনশাল্লাহ নোয়াখালী জেলা বিএনপি আপনাদের সাথে থেকে সেটাকে ইনশাল্লাহ আপনাদেরকে সেই ব্যাপারে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা কৃপণতা করব না। আর অবশ্য পরিশেষে ৭১ টেলিভিশনের এই জন্মদিনে আমি বলতে চাই, ৭১ টেলিভিশন আজকে যে নতুন ধারা এসেছে, সংবাদে, সংযোগে, আস্থায়, বিশ্বাসে, আমরা সেটাই থাকতে চাই। আগামী দিন হোক সুন্দর, সাবলীল, আগামী দিনের হোক এই দেশের গণমানুষের ৭১ টিভির এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ৭১ টিভির ১৩ বছর শেষ করে ১৪ বছরের পদার্পণ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, অনেক গুণীজন এখানে আছেন। আসলে সকলের নাম ধরে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং তুখুর অনেকে বক্তা, অনেক সুন্দর কথা আমরা এতক্ষণ শুনেছি।
মোস্তফা ভূঁইয়ার বক্তব্য তো আমরা সারাদিন শুনতে মনে চায়। এরপরে আমার চাচা শ্বশুর রফিক সাহেব, অ্যাডভোকেট ডায়ারের সাহেব সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির সিনিয়র দুইজন দায়িত্বশীল এখানে আছেন, আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য ভাইয়েরা, আল্লাহ শুক্রিয়া আমরা একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে একত্রিত হয়েছি। ৭১ টিভির আসলে আজকে যে জন্ম চলছে, ইতিমধ্যে আমাদের সম্মানিত গুণীজন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে নামটার সাথে অনেক ঐতিহ্য জড়িত, এটা আমরা সকলে স্বীকার করি। বাস্তবতায় হলো এটা আপনাদের বক্তব্যে এসেছে, ৭১কে ধারণ করে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে ভূমিকা আমরা আশা করেছিলাম, আকাঙ্ক্ষা করেছিলাম, সেক্ষেত্রে কিছুটা ব্যত্যয় আমরা দেখেছি। আজকে দেশের পট পরিবর্তনের পরে আমরা আশা করছি যে পূর্ব অবস্থা থেকে ফিরে আসে আজকে নতুন বাংলাদেশ গড়ার এই প্রত্যয়ে ৭১ সুন্দর ভালো ভূমিকা রাখবে, আশাবাদ আমরা ব্যক্ত করি। পাশাপাশি যিনি আজকে নোয়াখালীর ৭১-এর দায়িত্বে আছেন, আমাদের মিজান সাহেব অত্যন্ত ডাইনামিক একজন ব্যক্তি, সবসময় আমাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেন, খোঁজখবর রাখেন, আমরাও রাখি। আমরা আশা করব সারা বাংলাদেশ নয়, নোয়াখালীর বিষয়গুলো যাতে উনি সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ যাতে উনি প্রেরণ করতে পারেন, এই আশাবাদ আমি ব্যক্ত করব। আজকে একটি কথা না বললে নয়, আসলে আমরা সাংবাদিকদের থেকে বস্তুনিষ্ঠ সংবাদ চাই। আজকে 24 একটা ফেজ, এখানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন গোপালপুরে আমাদের 2 নং ব্যাগঞ্জ গোপালপুরে তিদে হাজরায় একটা মহিলাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছিল এবং সরাসরি এখানে ছাত্রলীগের 2 জন কর্মী জড়িত, কিন্তু আজকে একটা রিপোর্ট করা হলো যে শিবিরের লোকেরা জড়িত। এই যে কথাগুলো, এই যে লেখা, আসলে এটা অনেক সময় আমাদেরকে ব্যথিত করে। আমাদের উপজেলা সভাপতি আমির এটার প্রতিবাদ জানিয়েছেন। আমরা আশা করব এ ধরনের নিউজ আমরা চাই না, বস্তুনিষ্ঠ সংবাদ আমরা চাই। এবং নোয়াখালীর অনেকগুলো সমস্যার কথা আমাদের নেতৃবৃন্দ বলেছেন এবং অনেকগুলো আপনাদের চোখের সামনে আছে। আমি মনে করি সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ৭১ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের উপস্থিত আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব জনাব এখানে আমাদের শিক্ষক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধ থেকে তাকে ভালো করে জানি যে একজন সমাজসেবক হিসেবে, আসলে ওই তার আগের ওই টার্মটার সাথে আমি একটু খুব বেশি পরিচিত না, তবে নোয়াখালীতে একজন নিবৃত্তচারী সমাজসেবক গোলাম মোস্তফা ভূঁইয়া, যিনি একক প্রচেষ্টায় সকলের সহযোগিতায় নোয়াখালীতে একটি বৃহৎ প্রতিষ্ঠান চক্ষু হাসপাতাল, সোনাইমুড়িতে একটা চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন এবং এটার সাথে এখনো জড়িত আছেন। যদিও আমরা সাংবাদিকেরা এগুলো প্রচার করি না, কারণ কাউকে আমরা যদি প্রমোট না করি অন্যেরা উদ্বুদ্ধ হবে না। আমার মনে হয় এই ধরনের কাজে যারা জড়িত আছে, এই ধরনের সমাজসেবামূলক কাজে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করা দরকার এবং মাঝে মধ্যে তাদেরকে বিভিন্ন মিডিয়ায় যদি আপনারা প্রমোট করেন, আমার মনে হয় আরো কিছু লোক বেরিয়ে আসবে। আমরা শুধু এই যে আমাদের মতো রাজনীতিবিদ, টাকাওয়ালা, ওরা সেরা, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আমি আজকে অনুরোধ করবো আজকে যে যারা বিভিন্ন সমাজসেবায় নোয়াখালীতে অবদান রেখেছে বা অবদান রেখে যাচ্ছেন, কাজী মোহাম্মদ রফিকুল্লাহ সাহেব, আমার মনে হয় এখন 40 কমিটির সভাপতি, সেক্রেটারি বা সদস্য আছে। ওনার কাজ নাই, এখন বসে বসে আল্লাহ বিল্লাহ করার কথা, কিন্তু ওনাকে দেখা যায় ডায়েরি একটা নিয়ে ডায়েরি মেনটেন করতে হয় মিটিং এর জন্য, সমাজসেবায়। এই লোকগুলাকে মাঝে মধ্যে একটু লেখেন না, লিখলে তো অন্তত এই যে পরিবারের লোকজনও বুঝবে যে আমরা চলে আসি, এই যে ঘর থেকে সবাই ঘুমে থাকতে বাইরে যাই, আবার রাত্রে যখন যায় তখন সবাই ঘুমে থাকে, অনেকের সাথে এই যে 2-4-5 দিন দেখাশোনা হয় না। এ ধরনের বেশ কিছু লোক আছে সমাজে, আমাদের নোয়াখালীতেও। আমি নোয়াখালীর পার্সপেক্টিভে বলতেছি, তাদেরকে একটু প্রমোট করেন। আপনি দেখবেন যে কি নোয়াখালীর চেহারা আপনারাও করতেছেন, আপনারা সমাজের কাজে করতেছেন। আমি ওই যে ৭১ বা ৮১ এসব দিকে পিছনে যাব না। আমি এখানে আমরা নোয়াখালীর পার্সপেক্টিভে যদি কথা বলি, আপনারা এবং আমরা যারা স্টেক হোল্ডার আমরা আছি, আমি
আমি এটা বলতে বলবো, আমার আহ্বায়ক হয়তো বলবে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জেলা কমিটির মিটিংয়ে যে আমরা নোয়াখালীর সকল সাংবাদিক একদম A to Z যতজন আছে সকলকে নিয়ে সকলের সম্মানে আমরা একটা বৈঠক করব এবং নোয়াখালীর যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা মত বিনিময় করব। আমরা চাইবো যে কি যে আপনারা একটা দিন একই সময়ে আপনাদের প্রত্যেকটা চ্যানেলে নোয়াখালীর এই যে কমন কতগুলো বিষয় আমাদের সাথে বৈঠকের পরে উঠে আসবে, এগুলো নিয়ে আমরা এই যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে একই দিনে আপনারা এই যে নিউজগুলো করবেন, তাহলে সারা দেশে একটা দৃষ্টি আকর্ষিত হবে এবং সরকারেরও দৃষ্টি আকর্ষিত হবে। আমরা বিচ্ছিন্নভাবে বলে লাভ নেই। আসলে আমাদের এই যে মেয়র সাহেব বলছেন কোথাও কিছু বন্ধ হয়েছে, এটা রেট আরো বাড়ে গেছে। আপনারা যেমন আমি ঢাকাতে দেখেছি কোর্ট প্রতিনিধি আছে, কোর্টের প্রতিনিধি আছে, নোয়াখালীতে কোর্টের প্রতিনিধি আছে কিনা কোনো ইয়ার আমি জানি না। আমরা শুধু এই দুইটা কোর্টে যদি একদিন সকাল থেকে আপনারা যান, অনেকেই যান এমনি, সকাল থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত যদি থাকেন, এখানে 1 কোটি টাকার দুর্নীতি হয় এই দুইটা কোর্টে। এটা কিছু কিছু আইনজীবীর মাধ্যমে, মোহরার দালাল, নোয়াখালী প্রেস ক্লাব যেভাবে অন্যান্য প্রেস ক্লাবগুলো ছোটখাটো জেলার প্রেস ক্লাবগুলো যে শক্তিশালী, প্রেস ক্লাবের নাম শুনলে এই যে কাঁপন ধরে এই যে দুর্নীতিবাজদের, কিন্তু নোয়াখালীর এখানে আপনারা সেই মর্যাদা, আমি স্পষ্টভাবে বলবো, সেই মর্যাদায় আপনারা নাই। এটা হলো আপনাদের নিজেদের মধ্যে একটা এই যে গ্রুপিং বা এটা সেটার কারণে। আসেন না, সবাই একসাথে হন না, কি দরকার আছে? আমরা আছি, সবাই একই পেশায় আছি, আমরা একসাথে তো দ্বিমত থাকবে, রাজনৈতিক বিভেদ থাকবে, সবকিছু থাকবে, কিন্তু কিছু কমন পয়েন্টে আমরা একসাথে হন, দেখবেন যে কি আপনাদের মর্যাদা কোথায় যায়। কেন আপনি এই যে একজন অফিসের কাছে তাকে দরকার হলে প্রেস ক্লাবে ডাকেন, যে বেটা কথা বল, এগুলা কি হয়েছে। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না, আমাদের অন্য প্রোগ্রাম আছে। আমি আপনাদের সাথে বসলে আমরা আমাদের বিষয়গুলো, আমরা অনেকগুলো বিষয় আমরা ডিটেক্ট করেছি, এগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমরা সমাজের আরো কিছু বিশিষ্টজনদেরকেও সেদিন এই যে আপনাদের সাথে বৈঠকে আমরা আমন্ত্রণ জানাবো এবং নোয়াখালী সম্পর্কে একটা ডিটেইলড একটা রিপোর্ট, নাগরিক ভাবনা, একটা ডিটেইল ধারণা আপনাদেরকে দিব, যেটা আপনাদের হয়তো এই নিউজ করার জন্য আপনাদের কাছে আছে অনেকগুলো, কিন্তু এর বাইরেও আপনাদের থেকেও শুনবো, আমরাও কিছু সাপ্লিমেন্ট করব। এগুলো একসাথ করে যদি ইয়ে হয়, নোয়াখালীর এবং নোয়াখালীর মানুষের উপকার হবে। আমি আজকের এই দিনে এই ৭১ টেলিভিশনের শুভকামনা করছি এবং আশা করছি যে মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করবে। মিজানকে ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। আমাদের এখানে সিনিয়র সাংবাদিক বন্ধুগণ, প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ এবং আগত রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দেব না, আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা এক জায়গায় যাব। আসলে ৭১ এই নামটার সাথে আমাদের অনেক আবেগ জড়িত আছে এবং কিন্তু অপ্রিয় হলো সত্য, আজকে স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। একজন মুক্তিযোদ্ধাকে আমি প্রশ্ন করছি, ৭১ যে মূল চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটা কি আমরা ৫৪ বছরে বাস্তবায়ন করতে পেরেছি? পারি নাই। এটা অপ্রিয় সত্য কথা। ৭১ এটা আমরা এটা কোনোভাবে পারি নাই। ৭১ নিয়ে এখনো ভুল ব্যাখ্যা আছে। এই যে একটা আমার যদি ভুল না হয়, আমি আপনাদের বলি, এই ৩০ লক্ষ শব্দটা, এটার জন্য যখন বেগম খালেদা জিয়া যখন এই সত্যটা বলছে, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় খালেদা জিয়ার বিরুদ্ধে তখন মামলা হয়েছে। আব্দুল মোহামেন, আওয়ামী লীগের এমপি, আমি আসলে এত সিনিয়র, আমার বয়স এত বেশি না, আমি ওনার একটা বইতে অনেক আগে পড়েছি, তখন আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। তিনি তখন তার বইতে অকপটে লেখছে, শেখ মুজিব ভুলবশত সেখানে ৩০ লক্ষ বলে ফেলেছে। এখন প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার, যারা স্বাধীনতার সংগ্রামে যাদের অবদান আছে, ত্যাগ আছে, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, কতজন লোক ভাতা পায়? সঠিক স্ট্যাটিস্টিক্স আর কার কাছে আছে? 2 লক্ষের উপরে হবে না, হ্যাঁ, না, সঠিক তথ্য নাই। এই একটা হজবরল অবস্থা আমাদের আজকে। এই আমরা যেহেতু ৭১ কথাটার সাথে আমাদের অনেক কিছু জড়িত, আমাদের এই একটা নতুন মানচিত্র, আমাদের আবেগ, অনুভূতি, আমাদের চেতনা, সবকিছু আজকে ৭১কে মুছে ফেলার জন্য আর আজকে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেটা চাই না। আমরা চাই ৭১ যে ভুলগুলো হয়েছে সে ভুলগুলো সংশোধন হোক, আগামী দিনে আমাদের পথ চলাটা সঠিক হোক। তো যাক, আমি ওইদিকে যাবো না, এগুলো আর নানা বিষয় আছে।
এগুলা এগুলা খুব স্পর্শকাতর বিষয়, আর এগুলো আমরা অনেকে মেনে নিতে চাই না। আমরা অনেকে মিথ্যার উপর আমরা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছি, তাই না? আমরা প্রকৃত সত্যটা অনেকে মেনে নিতে চাই না। আর আমরা এমনভাবে দলগতভাবে এক একজন এক এক দলের সাথে রাজনীতির সাথে যুক্ত, আমরা এর বাইরে আমরা কিন্তু ভালো মন্দ চিন্তা করার আমাদের কিন্তু আজকে আমাদের সুযোগ নেই। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। যাক, সাংবাদিকতা এটি একটি নিঃসন্দেহে একটি মর্যাদাবান পেশা, কিন্তু আজকে কিছু কথা এসেছে যে আমি মুদ্রা কথা হচ্ছে আজকে আমাদের অনেকগুলো রাজনীতি বলেন, সাংবাদিকতা বলেন, শিল্পী অঙ্গন বলেন, খেলাধুলা বলেন, সব জগৎগুলো কিন্তু অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ঘিরে ফেলেছে। সব জগৎ, একবার বাংলাদেশের যত সেক্টর আছে সমস্ত সেক্টরগুলো অর্থনৈতিক দুর্বৃত্ত। এক কথা আমি বলতে চাই, এখন এখানে অকপট বলেছেন যারা মাফিয়া, তারা সাংবাদিক। আর মুসা, আপনি জানেন ওই যে শেখ মুজিবুর রহমানের সাথে তিনি ওই সংসদের তিনি এমপি ছিলেন, এবং বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক মুসা সাহেব দুঃখ করে বলেছেন আমাকে দেন না, এবং বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী বলেছেন মুসা কিভাবে করবে, এই ইলেকট্রিক মিডিয়া চালাবে, তার কাছে তো টাকা নেই। আমি পত্রিকা পড়েছি, আমি কারোর তো শুনি নাই। বাংলাদেশে যদি 10 জন সাংবাদিক আপনি বেছে নেন দীর্ঘ 50 বছর, তার মধ্যে মুসা একজন হবে। তার সাথে এবিএম মুসা, নামটা পুরো নাম ফেনী বাড়ি, তাহলে সে এবং প্রধানমন্ত্রী বলছে তার কাছে তো টাকা নেই। এই হলো আমাদের আজকে আমাদের দেশের চিত্র বা আমাদের অবস্থা। এগুলোতে আমি মানে খুব তথ্য নির্ভর কথাটা বলছি, আমি অনুমান নির্ভর বলি না। তো যাক, মূল কথা হলো আজকে আমাদের আসলে আমি মনে করি আমাদের এই সততা এবং আমাদের আখলাকের মধ্যে যদি পরিবর্তন না আসে, আপনি কোনো সংস্কার বাংলাদেশে পরিবর্তন আনতে পারবেন না। এবং এটা একমাত্র আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। আমি আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, আল্লাহর কাছে আমার প্রত্যেকটা কাজের কর্মের জবাব দিতে হবে। কোনো রাজনৈতিক দলের আদর্শ কাউকে সৎ করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। এবং এটা আগামী দিনের পরিস্থিতি আরো ভয়াবহ। আওয়ামী লীগ যে অপকর্মগুলোর সাথে যুক্ত ছিল, ঠিক এখনো অনেক রাজনৈতিক কর্মীরা সেই অপকর্মগুলোর সাথে যুক্ত। আজকে সংস্কারের কথা বলে অফিসে বসে আপনি সুন্দর সুন্দর লিখবেন, আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয় আপনি কাকে দিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করবেন? কি বাংলাদেশ কি ঘুষ বন্ধ হয়েছে? বলেন আপনারা বলেন। 1 টাকা ঘুষ বন্ধ হয় না, আবার 1 টাকা ঘুষ কমে নাই। আমি ধানমন্ডি কদিন আগে ধানমন্ডি আমার বাসায় গিয়েছি, সেখানে রাজনীতি কয়েকজন কর্মী আছে। আগে নাকি আওয়ামী লীগের আমল নাকি ময়লার এখান থেকে 35 লাখ টাকা, এখন এটা বেড়ে 45 লাখ টাকা হয়েছে। রাজনৈতিক কর্মী যারা আমাদের দলের কর্মীরা আমরা বলতেছে, এই হলো আজকে দেশের অবস্থা। এখন সংস্কার, কাগজ কলমে আমাদের সংস্কার করবেন, আমাদের চরিত্র সবাই নষ্ট হয়ে গেছে। এই চরিত্র নষ্ট করতে হলে আমাদের মধ্যে আমাদের আখলাক মানে আমাদের চারিত্রিক মধ্যে পরিবর্তন আসবে। এটা ছাড়া কোনো লাভ হবে না। দেশের আগামী দিনের পরিস্থিতি আরো খারাপ হবে। যে বিভাজনের রাজনীতি, যে প্রতিহিংসার রাজনীতি, আমরা যে আমাদের একে অপরকে ঘায়েল করার যে রাজনীতি আমাদের দেশে এস্টাবলিশ হয়েছে, এটার কিন্তু আলটিমেট আরো আমি মনে করি আরো আগামী দিনে আরো অবনতিশীল পরিস্থিতি তৈরি। তো যাক, আমি আর কথা বাড়াবো না, আরো অন্যান্য বক্তব্য আছেন। আমি শুধু বলতে চাই, ধরেন আমি যখন মেয়র হওয়ার পর আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ইনকোয়ারি শুরু করছে। নোয়াখালীর বেশ কয়েকটা পত্রিকা লিখেছে হারুন রশিদ আজাদ সাবেক মেয়র দুর্নীতির জালে আটকা পড়ছেন, বুঝলেন? আমি নাম পত্রিকার নাম বললাম না, বেশ কয়েকটা পত্রিকা লিখছে। 8 বছর ইনকোয়ারি করে আমাকে দুর্নীতি দমন কমিশন আমাকে পরিসমাপ্তি দিয়েছে, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এরপর তো ওই পত্রিকার দায়িত্ব ছিল যে এই নিউজটা ছাপানো। আমি এই কথাটা কেন বললাম? আমাদের সাংবাদিকতার মধ্যে আজকে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে, সবাই নেগেটিভ নিউজ করি, পজিটিভ নিউজ কেউ করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা কাটা রাইফেলে দৌড়ান, তার নিউজটা হেডিং করার জন্য পত্রিকা হয়তো অর্ধেক পত্রিকা দিবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটা সবচেয়ে মেধাবী, যে জাতির সম্পদ, দেশের সম্পদ, তার নামটা কিন্তু কোনান্দি এই 2 ইঞ্চি ছাপা হয়। কি আমার কথা কি বুঝছেন না আপনারা? এক কথাতে আমি বুঝে ফেলাইছি। এবং আমার একটা নিজের উদাহরণ দিয়ে বলছি, যখন আপনি যে পত্রিকা লিখছেন হারুন দুর্নীতির জালে আটকা পড়ছে, আমি যখন দুদক থেকে যখন আমি যখন পরিসমাপ্ত দিছে, তখন তো সেই পত্রিকা লেখা উচিত ছিল যে আমাকে দুদক থেকে 8 বছর ইনকোয়ারি করে আমি পরিসমাপ্তি দিছি। আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে এটা অভিযোগ আকারে না, এটা আমাদের আসলে আজকে অপ্রিয় হলো সত্য। আমরা সব নেগেটিভ একটা অ্যাটিটিউড সব জায়গায়, এটা শুধু সাংবাদিকতার জগৎ, সব জায়গায় আমরা খারাপটা বলি, ভালোটা আমরা বলি না। কারণ আমাদের 52-এর ভাষা আন্দোলনের আমি যতটুকু জানি, এটা প্রথম ডক্টর শহীদুল্লাহর লেখনীর মাধ্যমে সূচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
কিন্তু পরবর্তীতে এটা মাঠে আসছে, আন্দোলন হয়েছে, পরিণতি হয়েছে মুভমেন্টের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু আজকে এই ধরুন আমাদের নোয়াখালীর অনেক সম্ভাবনা বা অনেক বিষয় আছে, যেরকম আমাদের নোয়াখালী আজকে লেখাজোকা নেই, আমাদের মধ্যে পড়ালেখার প্রতিযোগিতা নেই, পড়ালেখা করি না। আজকে আমাদের নিজুম দ্বীপ, এটা আমাদের এই অঞ্চলের একটা সম্ভাবনাময় জিনিস। আপনারা সাংবাদিকরা বড় বড় করে পিকচার লেখেন, বড় করে স্টোরি লেখেন, বড় কথা লেখেন, দেখবেন এটা একসময় হয়তো পর্যটনের নজরে পড়বে, রাষ্ট্রের নজরে পড়বে, হয়তো এটা একসময় আমাদের অঞ্চলে এগুলো লেখালেখির মধ্যে লিখিত হয়। কিন্তু এই প্রতিযোগিতা কি আজকে আমাদের মধ্যে আছে? আমরা একটা হজবরল অবস্থা আছে। সাংবাদিকদেরকে আজকে কেউ যদি ভাড়া না দেয়, কোনো সাংবাদিক কি কোথাও যায় বলেন না? রাজনীতিতে একই অবস্থা। এটা আমি কাউকে ছোট করার জন্য, সমস্ত পেশাগুলা আজকে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের, আমাদের অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ঘিরে ফেলেছে। এবং এর থেকে কিভাবে আল্লাহ ভালো জানে। আমি মনে করি আল্লাহর ভয় ছাড়া, অন্তরে আল্লাহর ভয় ছাড়া, আপনি নিজে ব্যক্তিগত সততার লালন ছাড়া এটা কোনো রাজনৈতিক দলের আদর্শ কাউকে সৎ করতে পারবে না। এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি, অনেকে বলে সংস্কার হলে দেশের উন্নয়ন ভালো হইব, কিন্তু এই যে দীর্ঘদিনের যে কালচার, এই কালচার আরো অবনতিশীল পরিস্থিতি আমাদেরকে তৈরি করতেছে। দেখ, আমি আর কথা বাড়াবো না। আমি বিশেষ করে ৭১ টিভির আমি আগামী দিনের পথ চলাকে স্বাগত জানাচ্ছি। এবং সে আমার খুব ঘনিষ্ঠ প্রিয়, আমি তাকে ভাগিনা বলে সম্বোধন করি। এবং ইনশাল্লাহ আরো জানলাম আমাদের বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, সেটাও আমাদের জন্য একটা বাড়তি। আমার ভাগিনা, হ্যাঁ, আমার মোস্তফা ভাইয়ের ভাগিনা, জানি, সেটা আমি জানি। তা আমরা ইনশাল্লাহ আগামী দিনে একসাথে কাজ করব। যেহেতু আমি বেশ কিছুদিন আমি রাজনৈতিক অঙ্গনে ছিলাম না, আপনারা জানেন। আবার দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে একটা দায়িত্ব দিয়েছে, চেষ্টা করেছি ভুল ত্রুটি নিয়ে, ভালো মন্দ নিয়ে আগে কাজ করার জন্য। তবে আগামী দিনের চেষ্টা করছি স্বচ্ছতার সাথে কাজ করার জন্য, কতটুকু পারবো সেটা আল্লাহ ভালো জানে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ৭১ চেতনাকে ধারণ করব, আমরা ২৪-এর চেতনাকে ধারণ করব। দুইয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে আমরা দেশ এবং সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখব। তো আমি নোয়াখালীর সর্ব উত্তর থেকে এসেছি, আমার পরে আর নোয়াখালী নেই। বিপুল আশা, আমি যদি ৬০ মিনিট বা ৯০ মিনিট বা ১২০ মিনিট কথা বলি, তা আমার কাছে মনে হচ্ছে একটা ঘটনা উপস্থাপন করা যায়, ২-১ মিনিটে উপস্থাপন করা যায় না। যেমন বোরহানউদ্দিন সাহেবের সাথে আমি ৮০ দশকে নোয়াখালীর উন্নয়নে একটা মানববন্ধন করেছি। সকালে কোর্ট বিল্ডিংয়ের সামনে বসে সন্ধ্যা ইফতার করেছি। তখন ওনার অফিসটা ছিল জামে মসজিদের এখানে, কোর্ট মসজিদের এখানে। তো আমি আর গোলাম হায়দার ২০-১৯ পাশাপাশি বসছিলাম। আজকে এই যে ওনার সাথে আমার মধ্যে যে আজকে সুন্দর মানুষ বোরহান সাহেব, তো মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করবে তাদের কিন্তু বলার অপেক্ষা রাখে না ২৪-এর ধারণা ধারণ করেন কিনা আপনি। বিশেষ করে নোয়াখালীর মানুষ সালামের দেশের মানুষ, ভাষার জন্য সালাম আত্মহতি দিয়েছে। নোয়াখালীর মানুষ রুহুল আমিন দেশের মানুষ, যিনি বীর শ্রেষ্ঠ বাড়ি তার সোনামুড়ি বাগপাসরা। নোয়াখালীর মানুষ সার্জেন্ট জহুরের মানুষ, যিনি আগারতলা ষড়যন্ত্র নিয়ে শেখ মুজিব, এবং সার্জেন্ট জহুর আর শেখ মুজিবের কিন্তু অবয়ব একই রকম, হাইট, উচ্চতা, মোষ ইত্যাদি। কথাটা কিন্তু এমন আছে, আহমেদ নজিরের লেখা কিন্তু, যে সিরাজুল আলম খানের বাড়িও নোয়াখালী। এটাও জানে আসম আব্দুরের বাড়িও নোয়াখালী, যিনি পতাকা উত্তোলন করেছেন আপনাদের পক্ষ থেকে ৩রা মার্চে। তো আমরা আজকে আগামী দিন স্বাভাবিকভাবে যদি নির্বাচন হয়, আমরা ২০২৬ সালের গোড়ার দিকেই একটি সরকার, রাজনৈতিক সরকার পাবো। সে সরকারকে যারা নোয়াখালীতে প্রতিনিধিত্ব করবেন, সেই প্রথিতযশা শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমার পাশে বসা আছেন, যারা সেই বিপুল আশার থেকে হাতিয়া পর্যন্ত এই জায়গাটা দেখেন। কি আছে নোয়াখালীতে? নোয়াখালীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগ্রিকালচার ইনস্টিটিউট বাদ দিলে গত ৫৫ বছরে কোনো মৌলিক পরিবর্তনের চিহ্ন নোয়াখালীতে নেই। নোয়াখালী ডুবে যায় বন্যা হলে, সবগুলো খাল অবৈধভাবে দখল হয়ে গেছে, আজকেও ডুবে গেছে। আমি কিছুক্ষণ আগে তো ওই পথে আসছি। কারা? কোন গরিব মানুষ খাল দখল করে? দখল করতে পারে? পারে না। সব খাল দখল হয়ে গেছে, জলাবদ্ধ দেখা দিয়েছে। জলাবদ্ধ দেখা দিলে গরিবের ঘর যায় না, রাস্তা দিয়েও যায়। সেটাই আপনাদের মতো যারা বিবেকবান মানুষ তারা তুলে ধরেন। 5W ফর্মুলা কোন তারিখে, কখন, কোথায়, কিভাবে কি ঘটিয়েছিল, সেটাই আপনারা তুলে ধরেন এবং তুলে ধরবেন। আমি প্রত্যাশা ব্যক্ত করে ৭১ চেতনা ধারণ করো, যেখানে আছে আমার
সেই 30 লক্ষ মানুষের জীবন যেখানে আছে। আমার স্ত্রী খালেদা খানমের সম্ভ্রম, কাজী রফিক ভাই আর আমি কিন্তু একই স্কুলের ছাত্র, একই কলেজ ছাত্র, একই দশকের ছাত্র। আমার স্ত্রীকেও এই 71-এ আত্মহতি দিতে হয়েছে, আমার মাকে দিতে হয়েছে। সে 71-কে আপনারা তুলে ধরবেন, 71 দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনাদের যারা এখানে বসা আছেন, সৃষ্টিকর্তা আপনাদের যে বিবেক দিয়েছে, কালো এবং সাদাকে পার্থক্য করার, অন্ধকার এবং আলোকে পার্থক্য করার, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার, সেই বিবেক দিয়ে আপনি 71-এর চেতনাকে এবং আজকের 71-এর মিডিয়াকে এবং 24-এর যেই চেতনা সেটাকে ধারণ করে আপনারা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই আমার ডাইন পাশে আমি অনেক দিন থেকে একজনকে জানি, আর নাম উল্লেখ করছি না, আমার পছন্দের মানুষেরা, ব্যক্তিগতভাবে আমার জানাশুনো আছে, পারিবারিকভাবে জানাশুনো আছে। ওনারা নোয়াখালীকে একটি সুন্দর নেতৃত্ব দিবেন, নোয়াখালীর ভাগ্য আকাশে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলি ধারণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার একমাত্র বেঁচে আছে বোন 8 বোনের মধ্যে টেলিভিশনের চ্যানেলগুলোর টক শো এবং হেডলাইনগুলো আমি দেখিনি, আর দৈনিক পত্রিকাগুলোর হেডলাইনটা দেখিনি। তো ওখানে মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা আমি নিয়েছি এবং মোজাম্মেল বাবুর বক্তব্যটা নিয়েছি। দুইজনের বক্তব্যটা ছিল এরকম, টেলিভিশনের 13 পেরিয়ে 14 পর্যন্ত আজকের এই শুভ লগ্নে আমার পরম সৌভাগ্য যে এখানে উপস্থিত হতে পেরেছি। আর আগামী দিনের যে কেউ বলেছেন মুখ দিয়েছে চুঙ্গি দেওয়ার, ক্ষমতায় আসার মুখ দিয়েছেন এই ভবিষ্যৎ এই নোয়াখালীর যোগ্য প্রতিনিধিবৃন্দ, আমার কেউ কেউ প্রিয় ছাত্র, কেউ ছাত্রতুল্য। তো অনেক কথা শুনেছি। এই যে কে একজন বলেছেন যে এটা নোয়াখালীর বিবেকের সমাবেশ, আমি সম্পূর্ণ একমত। এই টেবিলে যারা আছেন আর যারা সাংবাদিকতার পেশায়, এরা নতুন সমাজ বিনির্মাণের সৈনিক। একটা কথা, আমার এখানে 50 বছর আর 80-র কাছাকাছি বয়স, একটা কথা বলবো যে আশরাফুল মাখলুকাত হিসাবে খোদা মানুষকে বিবেক দিয়েছে আর কাউকে দেয়নি। এই কথাগুলি আমার জীবন সায়নে বলছি, বিবেক আর কাউকে দেয়নি। বিবেক মতো সর্বোচ্চ আদালত হচ্ছে মানুষের বিবেক। প্রথম আমি সৎকর্ম করলেও আমার বিবেকে সায় দিবে প্লাস, আর অসৎকর্ম করলে আমার বিবেক বাধা দিবে প্রথমে। আর রিপুর তাড়নায় লোভের বশীভূত হয়ে ক্ষমতার দম্ভ দেখিয়ে আমি ওই বাধাকে অতিক্রম করে আমি অপকর্ম করব, আর বাধাকে অতিক্রম করে আমি সৎকর্ম করব। তো আশরাফুল মাখলুকাতের এই জগতে এখানে নোয়াখালীর সেরা বিবেকের স্থল। আজকে 71-এর টিভি যেটা বলেছে, 71 মানি একটা চেতনা, 71 মানি একটা আবেগ, 71 মানি একটা গতি, 71 মানি একটা শক্তি। কিন্তু ছুরির কোনো দোষ নেই। এই যে পবিত্র কি ঈদুল আজহা গেল, কোরবানিরই ছুরি দিয়ে আল্লাহু আকবার বলে জবাই করা হয়েছে, এটা হালাল হয়ে গেছে। আর মানুষও জবাই করতেছে। সুবর্ণচরের অনেকগুলি উদাহরণ আছে, আবার চাটখিলের উদাহরণ আছে, সোনামুড়ির উদাহরণ আছে। মানুষ আবার মানুষের গলায় ছুরি মারে। সেই মূল্যবোধের কোন পর্যায়ে গেলে এরকম পশুত্ব, কুকুর কুকুরের মাংস খায় না, মানুষ মানুষের মাংস খায়, টুকরে করে ছুঁড়ে ফেলে। ওই যে বিবেকের অবমূল্যায়ন, বিবেকের হনন, বিবেক মাইনাস করে মানুষের কাজ করা উচিত নয়। আমি বলবো আমরা স্ব অবস্থানে যারা আছি তারা যেন বিবেক মতো চলে। বিবেক মতো চললেই সবকিছু সমাধান হবে। বিবেক সকল কিছুর ঊর্ধ্বে প্রতিষেধক একটা শক্তি। তো 71 যা অতীতে কি করেছে না করেছে, বাধ্য হয়ে অনেকে অনেক কিছু করে থাকে, বাধ্য হয়ে। শিশু জন্ম নিয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক নাস্তিক নয়। শিশুকে পরিবেশে
তার মা বাবা গৃহ শিক্ষকতা, তাকে আস্তিক করে, নাস্তিক করে, হিন্দু করে, মুসলমান করে, বৌদ্ধ করে, খ্রিস্টান করে, কিন্তু সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যদি এই মূল্যবোধ আমাদের থাকে, ওই বিবেক মতো চললে আমরা কোনো খারাপ কাজ করতে পারি না। এখানে মুক্তিযুদ্ধের চেতনা, যে টিভি মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, তার পিছনেরও আরো একটা মিডিয়া আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার এত বেশি পেশাব থাকে, যার ফলে প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়াকে অনেক কাজ প্রচার না করার ইচ্ছা না থাকলেও প্রচার করার জন্য যাইতে হয়, বাধ্য করে। তো সুতরাং এখন শুধুমাত্র আগের অন্য কোনো সময়ের মতো আড়াল করে নিজেকে চলার মতো আর স্কোপ নাই। তো আমরা এখানে যারা আজকে সবাই একত্রিত হয়েছি, সবাই মূলত নোয়াখালীর লোক। আপনারা যারা যে মিডিয়ায় থাকুন, নোয়াখালী বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন। আজকে আমাদের এখানে জলাবদ্ধতা, আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে সংকট বা যে সম্ভাবনা আছে, সেই বিষয়গুলোকে আপনারা হাইলাইটস করবেন, উজ্জ্বলভাবে উঠাই দিবেন। কারণ আপনি আপনার অঞ্চল থেকে উঠানোর পরেই দেশের ৬৬ ডিস্ট্রিক্ট থেকে এইভাবে সমগ্র বাংলাদেশ উঠে আসবে। তো ৭১ টিভি ৭১-এর যে মহান চেতনা, সেটাকে ধারণ করবে। পরবর্তী সময়ে আমাদের ২৪ অন্যান্য যে ধারণা, প্রত্যেক শুভ এবং মঙ্গল বিষয়ের সাথে যেন ৭১ টিভি থাকে এবং ন্যায়ের পক্ষে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের। আমাদের আরো সহযোগিতা, বিশিষ্টজন এবং বিভিন্ন পেশা প্রতিনিধিগণ সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের এই মহৎ অনুষ্ঠানে এসে আমাকে কৃতার্থ করেছেন। আমি আপনাদের কাছে আমরা প্রথমেই আমাদের যে ক্লাসে মহান আপনার আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আসলে আমরা প্রথমে যেটা আমরা শিক্ষক রয়েছেন, এরকম ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ জানানোর সবসময় চেষ্টা করি। আমি গণমাধ্যম সংস্কার দাবি জানাবো যে আগামী দিনে যারা রাষ্ট্রের সেনাবাহিনী রাষ্ট্রে কাজ করে, আমি গণমাধ্যম সংস্কার দাবি জানাবো যে আগামী দিনে যারা রাষ্ট্রের সেনাবাহিনী রাষ্ট্রে কাজ করে, আজকে নোয়াখালী প্রতিনিধি মিজান রহমান সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা কষ্ট আনুষ্ঠানিকভাবে আমরা ক্লাসের আমি সেনাবাহিনী একটা সেক্টরে কাজ করে, পুলিশ বাহিনী একটা সেক্টরে চেয়ারম্যান মোস্তফা কামাল সাহেব তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। আমরা আজকে সারা দেশে সংযোগে আস্থায় এবং বিশ্বাসের যে ৭১ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী একটা দৃষ্টান্ত এবং ওনাকে আমরা আমাদের কথা আজকে আমরা সেই মাইন্দ্র খান অর্থাৎ কালকে গত ১২টা ১ মিনিটে আমাদের এই বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ রয়েছেন, সবাইকে শুভেচ্ছা। দেখতে দেখতে সেই টেলিভিশন এখন ১৩ পেরিয়ে আমরা ১৪ বছরের কথা। ৭১ টিভি নোয়াখালীর প্রতিনিধি মিজান ভাইকে আমি চিনি আজকে। উনি শেখ মুজিব এবং সার্জেন্ট জহুর আর শেখ মুজিবের কিন্তু এক ধাপ এগিয়ে এটি ২০১২ সালে রাজনীতিবিদ মাহমুদ আলু ভাই এবং রয়েছেন চৌমনি সরকারি কলেজের যিনি নোয়াখালী নিতে পারবেন। একটু কেকটা একটু লাইভে গেছিলাম, ওই সময় লাইভেরটা শেষ, ফুটেজটা নিতে পারিনি। ওই সময় আমরা 80 কেমন হয়েছে?